নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিলেজের সানরাইজ। সিঙ্গি গ্রামে এসছি আমরা, আপনারা জানেন, আগের এপিসোডে দেখিয়েছিলাম। তো সেখান থেকেই আজকে সুপ্রভাত জানাই সবাইকে, গুড মর্নিং। এবং আসুন আমরা সবাই মিলে একসঙ্গে দেখি আজকে ভিলেজ সানরাইজ। খোলা আকাশ, রাস্তার ধারে এরকম একটা ব্যালকনি, সামনে সবুজ প্রান্তর, ধুধু করছে সবুজের পর সবুজ ধানের ক্ষেত, আর নিস্তব্ধ চারিদিকেই পাখির ডাক তার সঙ্গে, আর নিস্তব্ধে সূর্য আস্তে আস্তে উপরের দিকে উঠছে। জীবনে এ যেন একটা উপরি পাওনা, একদম অন্যরকম ফিলিংস। আমাদের পাশের দুটো রুমের নাম দুটো এবার দেখাই আপনাদের। এই রুমটার নাম মন্ডা। আর সূর্যদেব বেশ অনেকটাই উঠে গেছে, সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। দু চোখ ভরে শুধু প্রকৃতিটাকে দেখতেই হবে, এত সুন্দর। যাই হোক, আর একটা রুম দেখাই, আসুন। মাঝখানের রুম, এটার নাম হচ্ছে সর্ষে। ভেতরগুলো দেখাতে পাচ্ছি না, পুরো লক করা তো। আর এটা হলো আমাদের রুমটা, পোস্ত, যেটা আগেও দেখিয়েছি আগের এপিসোডে। যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন, আগের এপিসোডটা মিস করবেন না। তো এবার দেখুন সিঙ্গি গ্রামে শান্তিনিকেতন হোমস্টে থেকে সকালটা কেমন হয়। এর থেকে বেশি ভালো গুড মর্নিং আর হয় না, তাই না? তো যাই হোক, আজকে অনেক সাইট সিন আমাদের, তাই আমরা সোজা তাড়াতাড়ি 9টার মধ্যেই খেতে চলে এলাম। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিলেন লুচি, আলুর তরকারি আর ডিমের অমলেট। আর এর সঙ্গে উপরি একটা পাওনা মিস্টার সম্রাট ব্যানার্জি আমাদের দিয়েছিলেন, সেটা হচ্ছে সূর্য ফুলের না সর্ষে ফুলের মধু, রাইট, সর্ষে ফুলের মধু। মিশে আছে তো, আমি ভাবছি যে ওই এখান থেকে পরিষ্কার দেখতে পাবেন। হুম, আচ্ছা। এটুকুনি পেঁপে গাছে ফুলে ভর্তি। মাটিটা খুব ভালো, মাটিটা ভীষণ ভালো। এটা কি শাল তো? এগুলো সেগুন। ও এইটা সেগুন। সেগুন, আর ওই দিকের গুলো লম্বাগুলো সব মেহগিনি। আচ্ছা। একটা মজার জিনিস দেখুন, ওই যে বাঁশ ঝোপটা দেখতে পাচ্ছেন, হুম। ওইটা হচ্ছে মণিপুরি বাঁশ। ওটা থেকে ওখানকার উপজাতিরা ধনুক বানাচ্ছে। এটা আমার শ্বশুরমশাই আমাকে একদম বলেছিলেন, প্রথমে যে দুটো সাইট সিন আছে আমাদের, সেই দুটো টোটোতে যেতে হবে, তাই মিস্টার ব্যানার্জি ঠিক করে দিয়েছিলেন উনি আমাদের গাইড করে নিয়ে যাবেন। তো টোটোওয়ালা দাদা আসতে দেরি করছিল বলে আমরা একটু ব্যানার্জি বাড়ির মানে শান্তিনিকেতন হোমস্টের বাগানটা একটু দেখতে গেলাম ঘুরতে। তো একটা দোলনা আছে, একটা ছোট পুকুর আছে, আর খুব সুন্দর সুন্দর বড় বড় গাছ, ফল ফুলের গাছ অফুরন্ত। ঘুরতে বেশ ভালো লাগলো। মিস্টার ব্যানার্জি আবার তানিকে কটা কামরাঙা কুড়িয়ে দিলেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।
আমাদের বাগান ঘোরা শেষ হতে না হতেই টোটো দাদা চলে এলেন এবং আমরা ওনার সঙ্গে চলে গেলাম মহাকবি কাশিরাম দাসের জন্মভিটাতে। এটাই আমাদের আজকের দিনের প্রথম সাইট সিন। স্পট দেখতে যাবো বল, এই স্পট দেখতে যাবো। তাহলে রোজে কি করে পারবে? দেয়াল ছিল, ওইটি ছিল হচ্ছে ঠাকুর। সব থেকে যেটা ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য গোপনে ওখানে লুকিয়ে রাখতেন। যেহেতু এটা ঠাকুর ঘর, এটা ছিল লক্ষ্মীর বেদি। ওই দেখুন এখন এসে কেউ রেখে এটা প্রমাণ করে গেছে। ঘুরতে ফিরতে কেবলই মনে হচ্ছে সেই পাতাল ঘর, যে এই ঠাকুর ঘর, এই দালান, এই বাড়ি ঘর দোর আজ সব ভাঙাচোরা হয়ে পড়ে আছে। একদিন এখানে কত পুজো হয়েছে, কত নামগান হয়েছে, কত মানুষের আনাগোনা হয়েছে। কোথায় হারিয়ে যায় এতগুলো মানুষ? তাদের তো বংশরাও তো থাকতে পারত। তো কেন ইতিহাস হবে? সবাই যদি পরপর এই বাড়িটাতে থাকতো, বাড়িটা আজও হয়তো গমগম করতো। কারা শেষ এই তালাটা দিয়ে গেছে? এই শিকলটায় কার হাতের ছোঁয়া পড়েছে? মানে ভাবলেই এগুলো না গা শিউরে ওঠে। একটা বাস্তু ভিটে কিভাবে ধ্বংস হয়ে পুরো ভুতুড়ে বাড়ির মতো হয়ে পড়ে আছে। এগুলো খুবই কষ্টের। যাই হোক, মহাকবিকে প্রণাম জানিয়ে আমরা আস্তে আস্তে এগোলাম আবার পরের সাইট সিনের দিকে। আষাঢ় নবমী অর্থাৎ উল্টো রথের দিন এখানে পুজো হয়। এই পুজোর প্রধান প্রসাদ হচ্ছে মাংস। আশপাশের 20-25টা গ্রাম থেকে যারা যারা মানত করে পাঁঠা আর ভেড়া নিয়ে এসে এখানে বলি দেয়। এবং মোটামুটি এখন প্রায় বলির সংখ্যা 3 থেকে 3,500। আগে এটা অনেক বেশি ছিল। আস্তে আস্তে মানুষ এখন সচেতন হচ্ছে যে মাংস খাওয়ার জন্য বলি দেওয়াটা খুব বেশি নয়, সে বুঝতে পারছে বলির সংখ্যা কমছে। বাট এখনও পর্যন্ত এখানে 7 দিন ধরে মেলা চলে এবং সেই সময় সিঙ্গি গ্রামের জনসংখ্যা যদি 5,000 হয়ে থাকে, সেই সময় এটা হয়ে যায় 50,000। কারণ প্রত্যেক বাড়িতে কুটুমরা আসে, আর সেই 7 দিন ধরে শুধু মাংস খাওয়াটাই হচ্ছে উৎসব। মানে এরকম পুজো বাংলার অন্য 2-1টা গ্রামে আছে, তবে এতটা বড় করে হয়। আসুন এবার আপনাকে দেখাই সেই বিখ্যাত জিনিস। কি লেখা আছে? ক্ষেত্রপাল ঠাকুর, তারপর হরিচরণ সাহা, প্রান্তিক দেবতা এবং এখানকার ভূমিপুত্র হচ্ছে সেবায়। এখানে যদি আপনার মনস্কামনা পূর্ণ হয় সেক্ষেত্রে ঘোড়া দিয়ে পুজো দিতে হয়। ওই দেখুন ছোট্ট ছোট্ট আমি দেখেছি এটা বর্ধমানে আর একটা জায়গায় দেখেছি আমি এটা। এই বিশাল আকার অতি প্রাচীন বটবৃক্ষটি কিন্তু সাহা পরিবার দ্বারা পূজিত হয়। মানে সব জায়গায় যেমন ব্রাহ্মণরা পূজা পাঠ করেন, এখানে কিন্তু সাহা পরিবার দ্বারা পূজা পাঠ হয়। তো এই বিশাল আকার বটবৃক্ষটি একবারে ক্যামেরা বন্দি করা সম্ভব না,
কত দূর যে গেছে, আর যে কটা ঝুড়ি বেরিয়েছে সেগুলোও মোটা মোটা গাছের আকার নিয়েছে। সুতরাং মানে বলা বাহুল্য এর যে কি মানে সুন্দরতা, এর যে কি মানে নিজের চোখে এসে দেখলে বুঝতে পারবেন এই যে কত বড় বটগাছ, চারিদিকে নানা রকম পাখির আওয়াজ, নিস্তব্ধতার মাঝখানে একদম একা বিরাজ করছেন ইনি। আর গ্রামের মানুষরা এনাকে বেশ মানে অন্তর থেকে বেশ দেবতা হিসেবেই মানেন। এইবারে আমরা হোমস্টেতে ফিরে একেবারে লাগেজ বাগেজ নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে এলাম। দু একটা সাইট সিন যেগুলো বাকি আছে সেগুলো করবো, করে তারপরে সোজা বাড়ির দিকে রওনা হব। তো এবারে এলাম জগদানন্দপুর। এদিকে 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 গেল তো। কত বড় বাসন! আঠেরোশো 25-26 নাগাদ যশোরের একটা পার্টিকুলার জায়গার জমিদার ছিলেন ঘোষ চৌধুরী পরিবার। তো হঠাৎ তিনি রাধা গোবিন্দ রাধা এই ভদ্রলোক রাধামোহন ঘোষ চৌধুরী, উনি বেড়াতে খুব ভালোবাসতেন, তীর্থ করতে ভালোবাসতেন। বেশিরভাগ সময় উনি যেতেন হরিদ্বারের দিকে। তো ওখানে গিয়ে ওনার একটা মন্দির খুব পছন্দ হয়েছিল। উনি বারবার ভাবতেন এরকম একটা মন্দির যদি আমাদের গ্রামে বানানো যায়। এদের বেশিরভাগ জমি ছিল হচ্ছে যশোর, আর এই অঞ্চলটা তখন প্রায় জঙ্গল, বিভিন্ন ভালো রকমের করে জঙ্গল থেকে গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষদের নিয়ে আসেন এবং উত্তরপ্রদেশ থেকে পাথর নিয়ে আসেন নৌকায়। সেই পাথর দিয়েই মন্দির নির্মাণ হয়। কত বছরের পুরনো? 1829 মন্দির নির্মাণ শুরু হয়েছিল 1826 এই অঞ্চলে সব থেকে বেশি ভোগ খাওয়ানো হয় এই মন্দিরে। এই যে রান্নার বাসন, এই যে খিচুড়ি বানিয়ে রাখার বাসন, আর অনুগুলো একটু দেখি ওই আচ্ছা। এবার কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবো। আসলে আমরা বেশিরভাগ মন্দিরে এগুলো দেখি পাথরের পাথর এই পাথরগুলো কিন্তু একে অপরের উপর সাজিয়ে তৈরি করা হয়েছিল, ব্যালেন্সিং আর্কিটেকচার। সব থেকে মজার ব্যাপার, পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পাথরের মন্দির এটাই, 82 ফিট। অবশ্য এখন কলকাতার বিড়লা টেম্পলের থেকে উঁচু। আসুন, তখনকার দিনে যে স্টোন ওয়ার্কগুলো ছিল, একটি পাথর কেটে টোটালটা বানানো। নিচের দিকে দেখুন, এই যে 7টা মুখ দেখতে পাচ্ছেন, একটা স্টোনকে কেটে বানানো। হ্যাঁ, জয়েন্টটা এরকম 4টে পিলার আপনি পাবেন এখানে। হরে কৃষ্ণ। এটা শুনে দেখুন, বুঝতে পারবেন দরজার ফ্রেম স্টোনের তৈরি। পাথরের দরজার ফ্রেম। এই মন্দির যাদের মানে যে জমিদার পরিবারের, তাদের প্রভূত পরিমাণ সম্পত্তি ছিল এবং সব থেকে মজার ব্যাপার, তাদের সম্পত্তির একটা বিশাল বিশাল বড় অঙ্কের সোনা ব্যাংক অফ পাকিস্তানে রাখা ছিল।
যারা আজ পর্যন্ত আর ফেরত দেয়নি। ওই যে আপনি যেটা যেটা বলছিলেন, বলছিলাম, বর্ধমানে তখন এই মন্দিরে এই জায়গাটা, এই সিঁড়ির জায়গাটা, দোতলায় ওঠার জায়গাটা আমার দারুণ ইন্টারেস্টিং লেগেছে। এটা হচ্ছে একদম হেড টাচ রূপ, খাড়া খাড়া সিঁড়ি, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, একদম খাড়াই সিঁড়ি, সোজা দোতলায় উঠে যাচ্ছে। দেখুন পুরো ঘুটঘুটে অন্ধকার, এবং তার মধ্যে ছোট্ট একটা গোল জানলা আছে, যেটার আলো দিয়ে, যেটুকুনি আলো ওই সিঁড়িতে পড়ছে তার মধ্যে দিয়েই উঠতে হবে, মানে চোর ডাকাতরা যাতে সহজেই মন্দিরের সম্পত্তি লুটপাট না করতে পারে তার জন্য। দারুণ জায়গা। এবং আপনি যদি মাথা সোজা করে উঠতে যান তো আপনি বারবার মাথায় গুঁতা খাবেন, এমনভাবেই তৈরি। মন্দিরটি পুরোপুরি পাথরের তৈরি, প্রচণ্ড ঠান্ডা ভেতরটা, আর এত সুন্দর আর্কিটেকচার যে ঘুলঘুলিগুলো করা আছে ওগুলো পাথরের ডিজাইন দিয়ে করা, এবং থাম্বায় থাম্বায় ছোট ছোট ব্ল্যাক স্টোনের মূর্তি ডিজাইন করা আছে। যদিও অতটা ক্যামেরায় আসছে না, তা আমি মুখে বলে দিলাম। এই যে ঘুলঘুলিগুলো দেখছেন ওগুলো পুরো পাথরের জালি জালি ডিজাইন করা, খুব সুন্দর, অসাধারণ কাজ। ঢালার উপর করে পাথরগুলো এসছে, এবং একটার পর একটা পাথর সাজিয়ে সাজিয়ে এই মন্দির নির্মাণ হয়। আচ্ছা, দোতলায় কিন্তু সেম মন্দির ছিল, যেটা 1887-তে একটা ভূমিকম্প হয়, যার ফলে দোতলাটা পুরো ভেঙে যায়। ওই এখন পিলারগুলো রাখা রয়েছে ওখানে। আচ্ছা, এইবার মন্দিরের ঠিক নিচে দেখুন 64 যোগিনী মন্দিরকে ঘিরে রেখেছে, বোঝা যাচ্ছে? উড়ে উড়ে যাচ্ছে হাওয়াতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে যেমন 8টা করে পুরো রয়েছে 64 পিস। আচ্ছা, এবার একদম বাঁদিকে দেখুন, বিষ্ণুর এদিকে একটা মূর্তি আছে, ডান দিকে একটা মূর্তি আছে, কষ্টি পাথরের। এই মন্দির যখন রাধামোহন ঘোষ চৌধুরী নির্মাণ করেন, তারপর পাশে একটা গ্রাম আছে আখড়া বিষ্ণুপুর, সেখানকার একজন ঘোষ বন্ধু আর সে বলে, তুই এত কিছু সুন্দর একটা মন্দির বানালি, আমার জন্য একটা মন্দির বানিয়ে দে যেটা ইটের তৈরি, হরগৌরী মন্দির, সাদা মন্দির। মজার ব্যাপার হচ্ছে, আমরা এই মাঠ থেকে, মাঠের একটা পার্টিকুলার পয়েন্টে এখন যাবো হেঁটে হেঁটে, সেখান থেকে যখন এই মন্দিরটাকে দেখবো, এই শরতের আকাশের প্রেক্ষাপটে আই এম শিওর লাইফ টাইম আপনার একটা ছবি হবে। এটা আসুন, এই জায়গাগুলো ইউজুয়ালি এই কারণে আমি অন্য কারোর সাথে পাঠাই না। ভদ্রলোক ঠিক এই পয়েন্ট থেকেই আমাদের পিকচার তুলতে বলেছিলেন, এবং আমরা তুললাম। সত্যিই তাই, শরতের আকাশে মন্দিরটা যেন মানে পুরো মনে হচ্ছে যেন ইন্দ্রলোক। ওহ, অসাধারণ ভিউ, দারুণ দারুণ। এরপরে আমরা চললাম আর এক মহারাজার সমাধিস্থল দেখতে। ভাগীরথীর তীরে অবস্থিত ছিল এই মহারাজ কীর্তিচন্দ্র রায়ের সমাধিস্থল, কিন্তু এখন কালের ক্রমে ভাগীরথী নদী চলে গেছে 4 কিলোমিটার দূরে। তো এখন সেই সমাধিস্থলটি একটি স্কুলের ধারে আপাতত একা নির্জনে স্মৃতি হয়ে রয়ে গেছে।
এবার আমরা মিস্টার ব্যানার্জিকে টাটা জানিয়ে সোজা বেরিয়ে গেলাম কালনার উদ্দেশ্যে। কালনা রাজবাড়ি দেখব এবং ওখানে কোনো একটা হোটেলে টুকটাক খাওয়া দাওয়া করে সোজা বাড়ির দিকে রওনা হব। মন্দির চত্বরে ঢুকেই বাঁ হাতে প্রথমে পড়ল প্রতাপেশ্বর টেম্পল, বাবা ভোলানাথের মন্দির। তারপরে সোজা গিয়ে রাধা গোবিন্দের মন্দির। প্রচণ্ড বড় জায়গা, ঘুরতে অনেক টাইম লাগবে। আমাদের সময় কম ছিল, তবুও যা ঘুরলাম আমাদের মন ভরে গেছে। যদি ক্ষমতা থাকে বা সময় হয় আবার পরে আসব। দারুণ জায়গা, দারুণ। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই রাজবাড়ি চত্বর। রাজবাড়ির সেরকম বর্ণনা কিছুই পেলাম না, শুধু মন্দিরগুলো আর টেরাকোটার কাজ দেখেই চোখ ধাঁধিয়ে গেল। এমন সময় এলেন ভিডিও করতে, এখন গাছ বড় হয়ে গেছে, এখনো মানে গার্ডেনটা একটু খারাপ হয়ে গেছে। আর এক সপ্তাহ 10 দিন পরে যদি আসুন, হ্যাঁ, গার্ডেন আবার দেখবেন রেডি হয়ে গেছে। এই বর্ষার ইয়েতে একবার স্টার্ট বন্ধ ছিল বলে গার্ডেনটা এরকম ভালো হয়ে গেছে। দেখাবো এদিকে। রাজবাড়িতে ঢোকার মুখেই একদম ডান হাতে দেখলাম একটা পালকি রাখা আছে, এখনো অক্ষত। যাই হোক, এবং মন্দিরে ঢুকেই সোজাসুজি পড়ছে রাধা গোবিন্দের মন্দির, যেটাকে বলা হয় লালজি মন্দির। লালজি মানে কৃষ্ণলালার মন্দির। অসম্ভব সুন্দর।
এরপর গেলাম কালনার রাজবাড়ি চত্বরের উল্টো দিকে, একদম উল্টো দিকেই নবকৈলাস মন্দিরে 108টা শিবলিঙ্গের মন্দির আছে। আর দুটি সারিতে পুরো গোল প্যাটার্নের মন্দিরগুলো তৈরি করা, একদম মাঝখানে বিশাল আকার এক ইদারা আছে। তো সেই ইদারাকে ঘিরে দুটি সারিতে মন্দিরগুলো গোল হয়ে আছে। ওপর থেকে ড্রোন শট নিলে দেখবেন পুরো ফ্লাওয়ারের ডিজাইন, খুব সুন্দর ফুলের মতো লাগবে। অ্যাকচুয়ালি বলতে গেলে কালনায় ঘুরতে গেলে ড্রোন শট ভীষণ দরকারি, তাহলে মানে একদম সাকসেস হবে ট্যুরটা আর ভিউটাও। তাহলে বন্ধুরা, এই হলো আমাদের সিংঘিগ্রাম ঘোরা আর কালনা ঘোরা। একদিনের ট্রিপ, যদিও যদি দুদিনের হতো আরও বেটার কিছু হতো, তবুও একদিনে আমরা অনেক ঘুরলাম, অনেক সাইট সিন করলাম। আর একটা সন্ধ্যা খুব সুন্দর একটা মিষ্টি পরিবারের সঙ্গে কাটিয়ে মনেই হলো না কোথাও ঘুরতে এসেছি, মনে হলো কোনো আত্মীয়ের বাড়ি থেকে ফিরছি। খুব সুন্দর লাগলো আমাদের এই ট্রিপটা। যাই হোক, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। প্রচণ্ড খিদে পেয়েছে, কোথাও একটু কিছু খেয়ে নেবো, নিয়ে তারপর সোজা বাড়ি। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরের ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। যাই হোক, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন,
যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। তাহলে সবাইকে বিদায় জানাই, বাই বাই, টাটা।